শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি উচ্চ মাধ্যমিক বীজগণিতের আজকের লেকচার। তো গত লেকচারে আমরা নির্ণায়কের গুণাবলী সম্পর্কে জেনেছি। আজকের লেকচারে আমরা নির্ণায়ক সম্পর্কিত কিছু সমস্যার সমাধান দেখব এবং সর্বোপরি তোমাদেরকে কিছু অনুরূপ হোমওয়ার্ক করতে দিব। এখন নির্ণায়ক সম্পর্কিত সমস্যায় যাওয়ার আগে আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর প্রথমটি হলো, কোনো নির্ণায়ককে আমরা প্রথমে নির্ণায়কের ধর্মগুলো প্রয়োগ করে যথাসম্ভব সরল করে নিব, এরপরে নির্ণায়কের মান বের করব। অর্থাৎ এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি তা হলো, নির্ণায়ককে প্রথমেই আমরা বিস্তার করে এর মান বের করতে পারি, কিন্তু আমরা যদি প্রথমে নির্ণায়কের ধর্মগুলো ব্যবহার করে একে আগে সরল করে নেই, এরপরে নির্ণায়কের মান বের করি, তবে সেক্ষেত্রে নির্ণায়কের মান বের করা অনেক সহজ হয়ে যায়। এখন নির্ণায়কের ধর্মগুলো ব্যবহার করে আমরা যখনই কোনো অপারেশন করব, অর্থাৎ নির্ণায়কের একটি সারির সঙ্গে অন্য একটি সারি যোগ বা বিয়োগ, বা একটি কলামের সঙ্গে অন্য একটি কলাম যোগ বা বিয়োগ করব, বা কলাম এবং সারিগুলোকে পরস্পরের সাথে বিনিময় করব, তখন অবশ্যই আমাদেরকে সাইড নোট ব্যবহার করতে হবে। কোনো সাইড নোট ব্যবহার না করলে যে কোনো শিক্ষকের পক্ষে এক্ষেত্রে কোন অপারেশনটি করা হয়েছে তা বের করতে একটু সময় ব্যয় করতে হবে। যেমন কোনো নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি কলাম 3-কে কোনো স্কেলার দ্বারা গুণন করে তাকে যদি কলাম 1-এর সঙ্গে যোগ করি, তাহলে আমাদের সাইড নোটটি হবে C1' ইকুয়ালস C1 প্লাস কে C3। অর্থাৎ আমাদের নতুন কলাম 1 পাওয়া যাবে কলাম 3-কে কে দ্বারা গুণন করে কলাম 1-এর সঙ্গে যোগ করলে। একইভাবে আমরা যদি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করি, তাহলে আমরা এই সাইড নোটটি ব্যবহার করব। অর্থাৎ আমাদের নতুন দ্বিতীয় সারি পাওয়া যাবে আগের দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে। আবার আমরা যদি কোনো ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় কলামকে পরস্পরের সাথে বিনিময় করি, সেক্ষেত্রে আমরা এই সাইড নোটটি ব্যবহার করব। অর্থাৎ এটি নির্দেশ করবে যে দ্বিতীয় এবং তৃতীয় কলামকে পরস্পরের সাথে বিনিময় করে। এখন কোনো নির্ণায়কে কোনো অপারেশন করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি সারি বা কলামের উপর করতে পারি, বা দুটি সারি বা কলামের উপর করতে পারি একটি 3x3 নির্ণায়কের ক্ষেত্রে, কিন্তু কখনোই আমাদের সবগুলো সারি বা সবগুলো কলামের উপর করা যাবে না। অর্থাৎ কমপক্ষে একটি সারি বা একটি কলাম আমাদেরকে স্থির রাখতে হবে। অর্থাৎ এখন নির্ণায়ক সম্পর্কিত সমস্যার সমাধানে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে বুঝব যে আমাদের কোন অপারেশনটি করতে হবে। যেমন আমরা কোন সারি থেকে কোন সারি বিয়োগ করব, বা কোন কলামের সঙ্গে কোন কলাম যোগ করব। তো নির্ণায়কে কোনো অপারেশন করার সময় আমরা আসলে দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখি। এর একটি হলো যে এর যে কোনো সারি বা কলামে কোনো একটি কমন ফ্যাক্টর নিয়ে আসা। অর্থাৎ আমরা কোনো অপারেশন করে যদি কোনো সারি বা কোনো কলামে একটি কমন ফ্যাক্টর আনতে পারি, তবে আমরা সহজেই সেটি কমন নিতে পারবো, এবং এটি আমাদের নির্ণায়কের মান বের করাটাকে অনেক সহজ করে দিবে। এছাড়া আরও একটি ব্যাপারের উপর লক্ষ্য রেখে আমরা কোন অপারেশনটি করব সেটি নির্ণয় করে থাকি, আর সেটি হলো অর্থাৎ কোনো সারি বা কলামে
দুই বা ততোধিক এন্ট্রি যদি শূন্য বানানো যায় তবে উক্ত সারি বা কলাম বরাবর বিস্তার করে সহজেই নির্ণায়কের মান বের করা যায়। অর্থাৎ কোনো নির্ণায়কে কোনো অপারেশন প্রয়োগ করার সময় আমরা খেয়াল রাখব যে কোন অপারেশনটি প্রয়োগ করলে এর যে কোনো সারি বা কলামে দুই বা ততোধিক এন্ট্রি শূন্য হবে, কারণ সেক্ষেত্রে নির্ণায়কের মান বের করা অনেক সহজ হয়ে যাবে। আমরা একটি উদাহরণ দেই। ডি নির্ণায়কটির প্রথম সারির দুটি এন্ট্রি শূন্য, এরপরে C1, A2, B2, C2, A3, B3, C3। তো এই নির্ণায়কটিকে যদি আমরা বিস্তার করি তাহলে পাবো তো দেখা যাচ্ছে আমাদের প্রথম দুটি পদ শূন্য, অর্থাৎ আমাদের বাকি থাকছে শুধুমাত্র তৃতীয় পদ। এ কারণে কোনো 3/3 নির্ণায়কের কোনো সারি বা কলামে যদি দুটি এন্ট্রি শূন্য হয় তবে আমরা এর মান নির্ণয়ে উক্ত সারি বা কলাম বরাবর বিস্তার করি এবং আমরা এই দুটি পদকে স্কিপ করে সরাসরি এর বিস্তারকে এভাবে লিখি। অর্থাৎ আমরা এই স্টেপটি আর দেখাই না, এই স্টেপটি স্কিপ করে সরাসরি নির্ণায়কের মান এটি লিখে ফেলি। অর্থাৎ আবারও আমরা নির্ণায়কে যে কোনো অপারেশন করার সময় দুটি বিষয় খেয়াল রাখব। এর একটি হলো এর যে কোনো কলাম বা সারিতে কোনো একটি কমন ফ্যাক্টর নিয়ে আসা, অথবা এর কোনো সারি বা কলামে দুইটি বা এর অধিক এন্ট্রি শূন্য বানানো। অর্থাৎ যে অপারেশনটি করলে এই দুটি লক্ষ্য অর্জন করা যাবে আমরা সেই অপারেশনটি করার চেষ্টা করব। এতে আমাদের নির্ণায়কের মান বের করা অনেক সহজ হয়ে যাবে। তো কিছু উদাহরণ দেখলে এই ব্যাপারগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তোমরা প্রথমেই নির্ণায়কের যে সমস্যাটি বিবেচনা করি তা হলো অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে যে আমাদের বাম পাশের নির্ণায়কটির মান এই ডান পাশের রাশি। তো আমাদের এই নির্ণায়কটি দেয়া আছে। তো আমাদের বাম পাশের নির্ণায়কটি হলো এটি। এখন আমরা যদি একটু চিন্তা করি যে এই নির্ণায়কটির সারি বা কলামগুলোর উপর আমরা কোন অপারেশন, আমরা যদি লক্ষ্য করি যে প্রথম সারি থেকে আমরা যদি দ্বিতীয় সারি বিয়োগ করি তাহলে আমাদের প্রথম সারির প্রথম কলামের এন্ট্রিটি শূন্য হবে। আবার আমরা যদি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করি তাহলে দ্বিতীয় সারির প্রথম কলামের এন্ট্রিটিও শূন্য হবে। অর্থাৎ আমরা প্রথম কলামে দুটি এন্ট্রি শূন্য পেয়ে যাব। আবার একই সাথে আমাদের কিছু ফ্যাক্টর আসবে যে ফ্যাক্টরগুলো কমন হবে, অর্থাৎ আমরা কমন নিতে পারবো। অর্থাৎ আমরা যে অপারেশনটি এখানে করব তা হলো অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, একইভাবে দ্বিতীয় সারির ক্ষেত্রে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব। তো এই অপারেশনটি যদি করি তাহলে আমরা যে নির্ণায়কটি পাবো তা হলো
তাহলে দেখা যাচ্ছে আমরা কেন এই অপারেশনটি বেছে নিলাম, কারণ এক্ষেত্রে আমাদের এই এন্ট্রিটি শূন্য হবে, এই এন্ট্রিটিও শূন্য হবে, আবার এই সারি প্রথম সারি এবং দ্বিতীয় সারি থেকে আমরা একটি ফ্যাক্টর 1 - p কমন নিতে পারবো। আবার অন্যভাবে আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতাম এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করতাম, তাহলেও আমাদের একই লক্ষ্যমাত্রা অর্জিত হতো। এ কারণে ওইভাবেও অগ্রসর হতে পারতাম। তো এই অপারেশনটা আমরা কেন করতে পারি? কারণ আমরা নির্ণায়কের গুণাবলী থেকে জানি যে নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে অন্য একটি সারি বা কলামের অনুরূপ এন্ট্রিগুলোর একই গুণিতক দ্বারা হ্রাস বা বৃদ্ধি করা হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। তো তাহলে এই নির্ণায়কটিকে আমরা লিখতে পারি 0 1 - p 1 - p into 1 plus p 0, এখান থেকে p যদি কমন নেই 1 - p, এখান থেকে যদি p স্কোয়ার কমন নেই তাহলে 1 - p into 1 plus p 1 p স্কোয়ার p to the power 4। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম সারি থেকে 1 - p কমন নিতে পারি, একইভাবে দ্বিতীয় সারি থেকে আমরা p into 1 - p কমন নিতে পারি। এখন এখানে লক্ষণীয় যে এখানে কমন নেওয়া বলতে কি বোঝাচ্ছে, বা আমরা এই কমনটা কেন নিতে পারি? কারণ আমরা নির্ণায়কের গুণাবলী থেকে জানি যে নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে কোনো স্কেলার দ্বারা গুণন করা হলে নির্ণায়কের মানকেও সেই স্কেলার দ্বারা গুণন করা হয়। সুতরাং আমরা এই প্রথম সারিতে যে কমন ফ্যাক্টরটি আছে তাকে নির্ণায়কের সামনে নিয়ে যেতে পারবো, একইভাবে আমাদের দ্বিতীয় সারিতে যে কমন ফ্যাক্টর আছে তাকেও নির্ণায়কের সামনে নিয়ে লিখতে পারবো। সুতরাং আমরা যদি কমন নেই তাহলে পাবো এখন এই নির্ণায়কটিতে যেহেতু আমাদের প্রথম কলামে দুটি এন্ট্রি শূন্য, সুতরাং আমরা খুব সহজেই প্রথম কলাম বরাবর বিস্তার করে নির্ণায়কটির মান বের করতে পারবো এবং নির্ণায়কটির মান তাহলে হবে সুতরাং এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে পাবো এই দুটি টার্ম ক্যান্সেল হয়ে যাবে, এবং আমাদের বাকি থাকবে p into 1 - p whole square into p square minus 1। এটি আমাদেরকে দেখাতে বলা হয়েছে, অর্থাৎ এরপরে আমরা যে সমস্যাটি বিবেচনা করি তা হলো অর্থাৎ আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে বাম পাশের নির্ণায়কটির মান হবে 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তাহলে আমরা বাম পাশের নির্ণায়কটি থেকে শুরু করি।
তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা কোন অপারেশনটি করলে আমরা আমাদের নির্ণায়কের মান বের করা সহজ হবে। আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে যে এই নির্ণায়কের কোনো সারি বা কলামকে অন্য একটি সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করলে আমরা কোনো এন্ট্রিকে শূন্য বানাতে পারছি না, কারণ আপাতদৃষ্টিতে সারি বা কলামগুলো ভিন্ন ভিন্ন। সুতরাং আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, সারি বা কলামগুলোকে কিছুটা একই রকম বানাতে হবে। এরপরে যদি আমরা যোগ বা বিয়োগ করি তখন আমরা কোনো এন্ট্রিকে শূন্য বানাতে পারবো। এখন আমরা যদি লক্ষ্য করি এই নির্ণায়কের 9টি এন্ট্রির মধ্যে কর্ণ বরাবর 3টি এন্ট্রিতে এ, বি বা সি এর সূচক হলো 2। সুতরাং আমরা যদি কোনোভাবে বাকি এন্ট্রিগুলোতেও এ, বি এবং সি এর পাওয়ার 2 বানাতে পারি, তাহলে যোগ বা বিয়োগ করে কোনো এন্ট্রিকে শূন্য বানানোর একটা পসিবিলিটি থাকবে। এ কারণে আমরা যে কাজটি করি তা হলো, আমরা প্রথম কলামকে এ দ্বারা, দ্বিতীয় কলামকে বি দ্বারা এবং তৃতীয় কলামকে সি দ্বারা গুণ করি। তো এই অপারেশনটি প্রথমেই আমাদের মাথায় আসবে না। প্রথমে আমাদেরকে বিভিন্ন পসিবিলিটি চিন্তা করে দেখতে হবে যে কোন পসিবিলিটি, কোন অপারেশনটি এন্ট্রিগুলোকে সিমিলার বানাবে। তাহলে আমরা যদি এই অপারেশনটি করি, অর্থাৎ প্রথম কলামে এ, দ্বিতীয় কলামে বি এবং তৃতীয় কলামে সি সন্নিবেশিত করি, তাহলে পাবো সুতরাং এক্ষেত্রে সাইড নোট হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কলামে যথাক্রমে এ, বি ও সি সন্নিবেশিত করে। এখন নির্ণায়কের গুণাবলী থেকে আমরা জানি এর কোনো সারি বা কলামকে কোনো স্কেলার দ্বারা গুণন করলে নির্ণায়কের মানকেও সেই স্কেলার দ্বারা গুণন করা হয়। সুতরাং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলামে যথাক্রমে এ, বি এবং সি দ্বারা গুণন করায় আমরা আসলে নির্ণায়কের মানকেও এ, বি এবং সি দ্বারা গুণন করে ফেলেছি। সুতরাং ডান পাশের নির্ণায়ক এবং বাম পাশের নির্ণায়কটি সমান হবে যদি আমরা নির্ণায়কের মানকে আবার সেই একই স্কেলার দ্বারা ভাগ করে দিই। অর্থাৎ এখন আমরা যদি এই বাম পাশের নির্ণায়কটি নিয়ে একটু চিন্তা করি, তাহলে দেখব যে আমরা প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় এবং তৃতীয় কলাম বিয়োগ করি, তাহলে আমাদের প্রথম সারির প্রথম কলামের এন্ট্রিটি শূন্য হয়ে যায়। সুতরাং প্রথম কলাম থেকে দ্বিতীয় এবং তৃতীয় কলাম বিয়োগ করলে আমরা যেটা পাবো তা হলো সুতরাং এক্ষেত্রে সাইড নোট হবে
সুতরাং প্রথম সারির প্রথম কলামের এন্টিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, আবার এ সি স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে। একইভাবে দ্বিতীয় সারির প্রথম কলামের ক্ষেত্রে এ স্কোয়ার বি ক্যান্সেল হয়ে যাবে, এবং তৃতীয় সারির প্রথম কলামের এন্ট্রিটির ক্ষেত্রে এ স্কোয়ার সি ক্যান্সেল হয়ে যাবে। ফলে আমরা পাচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আগের অপারেশনটির থেকে আমাদের যে সুবিধাটি হয়েছে তা হলো আমরা একটি এন্ট্রি শূন্য পেয়েছি, উপরন্তু এখন প্রথম কলাম থেকে -2bc, দ্বিতীয় কলাম থেকে b এবং তৃতীয় কলাম থেকে c কমন নেওয়া যাবে। অর্থাৎ আমাদের তিনটি কলামেই কিছু ফ্যাক্টর আছে যেগুলো নির্ণায়কের বাইরে নিয়ে এসে লেখা যাবে। অর্থাৎ তিনটি কলামে, এ কারণে আমরা নির্ণায়কের সারি বা কলামগুলোর উপর যে কোনো অপারেশন করার আগে চিন্তা করে দেখব বা মনে মনে ক্যালকুলেশন করে দেখব কোন অপারেশনটি করলে আমাদের কোনো এন্ট্রি শূন্য হবে বা কিছু ফ্যাক্টর কমন থাকবে। সুতরাং এখন যদি আমরা কমন নেই তাহলে পাবো তাহলে এখানে আমাদের বি ক্যান্সেল হয়ে যাবে, সি ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং আমাদের বাকি থাকছে -2bc ডিভাইডেড বাই এ, এবং এক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ পর্যায়ে আমরা নির্ণায়কটিকে বিস্তার করে দিতে পারি। তাহলে আমরা পাবো এক্ষেত্রে প্রথম কলাম বরাবর বিস্তার করাটা সোজা হবে। সুতরাং আমরা পাচ্ছি এখন একে যদি আমরা সরল করি আমরা পাচ্ছি
এটি আমাদেরকে দেখাতে বলা হয়েছে। এক্ষেত্রে সাইড নোট হবে প্রথম কলাম বরাবর বিস্তার করে। এরপরে আমরা যে সমস্যাটি বিবেচনা করি তা হলো অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে যে বাম পাশের নির্ণায়কটির মান ডান পাশের রাশিটি। তো আমরা ডান পাশের নির্ণায়কটি থেকে শুরু করি। এখন আমরা লক্ষ্য করি যে আমাদের তৃতীয় কলামে প্রথম সারিতে ax প্লাস by এবং দ্বিতীয় সারিতে bx প্লাস cy আছে। তো এখান থেকে সহজেই অনুমান করা যায় যে আমরা যদি প্রথম কলামকে x দ্বারা এবং দ্বিতীয় কলামকে y দ্বারা গুণন করে এরপরে তৃতীয় কলাম থেকে বিয়োগ করি তাহলে খুব সহজেই আমরা তৃতীয় কলামের দুটি এন্ট্রি শূন্য পেয়ে যাব। অর্থাৎ আমরা এক্ষেত্রে যে অপারেশনটি করতে যাচ্ছি তা হলো c3 প্রাইম ইকুয়ালস c3 মাইনাস x ইন্টু c1 মাইনাস y ইন্টু c2। তাহলে আমরা পাবো অর্থাৎ এই অপারেশনটির ফলে আমাদের তৃতীয় সারির তৃতীয় কলামটি যেটি আগে 0 ছিল এখন নন জিরো হলেও আমাদের প্রথম সারির তৃতীয় কলামের এবং দ্বিতীয় সারির তৃতীয় কলামের এন্ট্রি দুটি শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা পাচ্ছি এখন যেহেতু আমাদের তৃতীয় কলামে দুটি এন্ট্রি 0 আছে সুতরাং তৃতীয় কলাম বরাবর আমরা সহজেই বিস্তার করতে পারবো। সুতরাং আমরা যদি তৃতীয় কলাম বরাবর বিস্তার করি তাহলে পাবো অর্থাৎ আবারও আমাদেরকে অবশ্যই সাইড নোট ব্যবহার করতে হবে। এর পরের যে প্রবলেমটি আমরা বিবেচনা করি তা হলো
অর্থাৎ আমাদের বাম পাশের নির্ণয়কটির মান 0 দেয়া আছে, একে আমাদেরকে সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটি করি তা হলো আমরা আগে নির্ণয়কের মানটি বের করি। সুতরাং নির্ণয়কের মান পাওয়া গেলে সেই মানটি সমান 0 বসিয়ে একে সমাধান করা যাবে। সুতরাং আমরা কোন অপারেশনটি করব? এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে অগ্রসর হতে পারি। তো আমরা যদি লক্ষ্য করি যে আমরা যদি প্রথম কলামের সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করি, তাহলে প্রথম কলামের সবগুলো এন্ট্রি একই রকম হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে অপারেশনটি করি তা হলো সুতরাং এই অপারেশনটি করলে আমরা যেটি পাবো তা হলো সুতরাং আমরা প্রথম কলাম থেকে x প্লাস a প্লাস b কমন নিতে পারবো। সুতরাং আমরা যদি কমন নেই তাহলে থাকছে উপরন্তু আমরা যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি এবং দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করি, তাহলে প্রথম সারির প্রথম কলামের এন্ট্রিটি 0 হবে, আবার দ্বিতীয় সারির প্রথম কলামের এন্ট্রিটিও 0 হয়ে যাবে। এ কারণে আমরা এখন যে অপারেশনটি করব তা হলো সুতরাং আমরা পাচ্ছি সুতরাং এখন একে আমরা সহজেই প্রথম কলাম বরাবর বিস্তার করে এর মান নির্ণয় করতে পারবো। সুতরাং প্রথম কলাম বরাবর বিস্তার করলে আমরা পাবো অর্থাৎ আমরা পাচ্ছি x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস x ইন্টু b মাইনাস x ইকুয়ালস 0। যেখান থেকে আমরা লিখতে পারবো হয় x প্লাস a প্লাস b সমান সমান 0 অথবা a minus x equals 0 অথবা b minus x equals 0। সুতরাং একে সলভ করলে আমরা পাচ্ছি x। সুতরাং এটি হবে আমাদের সমাধান।
এরপরে আমরা যে সমস্যাটি বিবেচনা করি তা হলো অর্থাৎ বিস্তার না করে শুধুমাত্র নির্ণায়কের ধর্মগুলি ব্যবহার করে আমাদের দেখাতে হবে যে বাম পাশের নির্ণায়কটি মাঝের নির্ণায়কটির সমান এবং উভয় নির্ণায়কের মান 0। তো আমরা বাম পাশের নির্ণায়কটি থেকে শুরু করি। এখন যেহেতু এক্ষেত্রে আমরা বিস্তার করতে পারবো না, তাই কোনো এন্ট্রিকে 0 বানানো এটি আমাদের লক্ষ্য হবে না, বরং আমাদের লক্ষ্য থাকবে এমন কোনো অপারেশন করা, সারি বা কলামগুলোর উপর এমন কোনো অপারেশন করা যাতে আমরা কোনো ফ্যাক্টর কমন নিতে পারি। তো আবারও আমরা খেয়াল করি যে এক্ষেত্রে আমাদের প্রথম সারিটিতে শুধু বি এবং সি আছে, দ্বিতীয় সারিটিতে সি এ এবং তৃতীয় সারিতে এ বি আছে। সুতরাং দেখা যাচ্ছে এক্ষেত্রে প্রথম সারিতে এ, দ্বিতীয় সারিতে বি এবং তৃতীয় সারিতে সি মিসিং আছে। সুতরাং আমরা খুব সহজেই সারিগুলোর মধ্যে একটা মিল আনতে পারবো যদি আমরা প্রথম সারিতে এ, দ্বিতীয় সারিতে বি এবং তৃতীয় সারিতে সি সন্নিবেশিত করি। সুতরাং আমরা যদি এটি করি তাহলে পাবো প্রথম সারিকে যদি এ দিয়ে গুণন করি তাহলে পাবো এ, এবিসি, এবিসি টু বি প্লাস সি, বি, এবিসি, এবিসি ইন্টু সি প্লাস এ, এবং তৃতীয় সারির ক্ষেত্রে সি, এবিসি, এবিসি ইন্টু এ প্লাস বি। সুতরাং এক্ষেত্রে সাইড নোটটি হবে এখন নির্ণায়কের ধর্ম থেকে আমরা জানি নির্ণায়কের কোনো সারি বা কলামকে কোনো স্কেলার দ্বারা গুণন করলে নির্ণায়কের মানকেও সেই স্কেলার দ্বারা গুণন করা হয়। সুতরাং আমরা বাম পাশের নির্ণায়ক এবং ডান পাশের নির্ণায়কটি সমান তখনই লিখতে পারবো যদি আমরা ডান পাশের নির্ণায়ককে আবার যে স্কেলারগুলো আমরা সন্নিবেশিত করেছি সেই একই স্কেলার দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ এক্ষেত্রে এবিসি দিয়ে ভাগ করে দিতে হবে। সুতরাং দেখা যাচ্ছে এক্ষেত্রে আমরা দ্বিতীয় কলাম থেকে এবিসি এবং তৃতীয় কলাম থেকে আরেকটি এবিসি কমন নিতে পারি। সুতরাং আমরা যদি কমন নেই তাহলে পাবো এবিসি টাইমস এবিসি ডিভাইডেড বাই এবিসি, এবং এখানে থাকছে এবিসি 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এবিসি এবিসি ক্যান্সেল হয়ে যাবে এবং আমাদের পড়ে থাকছে এবিসি। তো এটি আমাদের মাঝের নির্ণায়কটি। সুতরাং আমরা অলরেডি প্রমাণ করে ফেললাম বাম পাশের নির্ণায়কটি মাঝখানের নির্ণায়কটির সমান। এবার আমরা প্রমাণ করব যে দ্বিতীয় নির্ণায়কটির মান 0। এখন এই নির্ণায়কটির ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে আমরা যদি প্রথম কলামকে তৃতীয় কলামের সঙ্গে যোগ করি তাহলে প্রথম কলামের সবগুলো এন্ট্রি এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। এ কারণে আমাদের এখনকার যে অপারেশনটি হবে তা হলো C1 প্রাইম ইকুয়ালস C1 প্লাস C3। সুতরাং এই অপারেশনটি যদি আমরা করি তাহলে পাবো
a plus b plus c, 1 b plus c, b plus c plus a, 1 c plus a, c plus a plus b, 1 a plus b. এখন দেখা যাচ্ছে যে আমরা প্রথম কলাম থেকে a plus b plus c কমন নিতে পারি। সুতরাং আমরা যদি কমন নেই তাহলে থাকছে এখন আমরা দেখতে পাচ্ছি যে কলাম 1 এবং কলাম 2 পরস্পর সমান। এখন নির্ণায়কের গুণাবলী থেকে আমরা জানি যে কোনো নির্ণায়কের দুটি কলাম বা দুটি সারি একই রকম হলে নির্ণায়কের মান 0 হয়। এক্ষেত্রে আমরা বিস্তার না করেই বলে দিতে পারবো এই নির্ণায়কটির মান 0, অর্থাৎ a b c টাইমস a প্লাস b প্লাস c টাইমস 0। কারণটি আমাদের সাইড নোটে লিখে দিতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই বাম পাশের নির্ণায়কটির মান 0, অর্থাৎ আমরা লিখতে পারি প্রথম নির্ণায়ক বাম পাশের নির্ণায়কটি সমান, আমরা দেখিয়েছি মাঝের নির্ণায়কটি, এবং মাঝের নির্ণায়কটি হলো এবং আমরা দেখিয়েছি মাঝের নির্ণায়কটির মান 0, সুতরাং বাম পাশের নির্ণায়কটির মানও 0 হবে। সর্বশেষ যে সমস্যাটি আমরা সমাধান করব তা হলো অর্থাৎ আমাদের বলা আছে x, y এবং z পৃথক এবং এই নির্ণায়কটির মান 0। আমাদের প্রমাণ করতে হবে যে x, y, z এই রাশিটির মান 1। তো আমরা প্রথমে এই নির্ণায়কটির মান বের করি, এরপরে মানটিকে 0 এর সমান বসিয়ে সরল করলেই আমরা x, y, z এই রাশিটির মান পেয়ে যাব। তো এক্ষেত্রে আমরা খেয়াল করি যে কোন অপারেশনটি করলে আমাদের কিছু ফ্যাক্টর কমন থাকবে। তো আমরা এক্ষেত্রে যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করি, তাহলেই আমরা কিছু ফ্যাক্টর পেয়ে যাব যাদেরকে কমন নেওয়া যাবে। সুতরাং এক্ষেত্রে আমাদের অপারেশনটি হবে r1 প্রাইম ইকুয়ালস r1 মাইনাস r2 এবং r2 প্রাইম ইকুয়ালস r2 মাইনাস r3। সুতরাং এই অপারেশনটি করলে আমরা যেটি পাবো তা হলো সুতরাং এটিকে যদি আমরা এটিকে এখন আমরা যদি x কিউব মাইনাস y কিউব বা y কিউব মাইনাস z কিউবকে ভাঙি, তাহলে একে আবার লেখা যাবে
সুতরাং আমরা যদি x মাইনাস ওয়াই এবং y মাইনাস জেড কমন নেই তাহলে পাবো এখন আমরা আবার প্রথম সারির প্রথম কলামের এন্ট্রিটিকে 0 বানাতে পারি যদি আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি। সুতরাং আমাদের এর পরের অপারেশনটি হবে সুতরাং এটি করলে আমরা যেটি পাবো তা হলো অর্থাৎ এটি দাঁড়াচ্ছে এই দুটি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে এখন এই নির্ণায়কটিকে আমরা আরেকটু সরল করতে পারবো যদি আমরা দ্বিতীয় কলামকে z দ্বারা গুণন করে তৃতীয় কলাম থেকে বিয়োগ করি। অর্থাৎ এরপরে আমরা যে অপারেশনটি করি তা হলো m ইকুয়ালস c3 মাইনাস z ইন্টু c2। সেক্ষেত্রে আমরা পাই এখন আমরা সহজেই প্রথম কলাম বা প্রথম সারি বরাবর বিস্তার করে নির্ণায়কটির মান বের করতে পারবো। সুতরাং আমরা যদি প্রথম কলাম বরাবর বিস্তার করি তাহলে পাই
এই ক্ষেত্রে আমরা যেটি করেছি তা হলো সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের বাম পাশের রাশিটি যেটি 4টি উৎপাদক নিয়ে গঠিত এর মান 0। এখন এই 4টি উৎপাদকের গুণফলের মান যদি 0 হয় আমরা বলতে পারি উৎপাদকগুলোর মান পৃথক পৃথকভাবে 0। কিন্তু এক্ষেত্রে আমাদের শর্ত দেয়া আছে যে x, y এবং z পৃথক, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় উৎপাদক তিনটি কখনোই 0 হতে পারবে না। সুতরাং আমাদের একমাত্র পসিবিলিটি হলো যদি আমাদের শেষ উৎপাদকটি 0 হয়, অর্থাৎ 1 - xyz = 0। এর অর্থই হলো xyz এই রাশিটির মান 1। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো মোটামুটিভাবে আমি নির্ণায়ক সম্পর্কিত উচ্চ মাধ্যমিক পর্যায়ের কিছু সমস্যা এবং তাদের সমাধান দেখালাম। এখন এগুলো বিভিন্নভাবে সমাধান করা যেতে পারে, অর্থাৎ আমি যে সারি বা কলাম যোগ বিয়োগ বা যে অপারেশনগুলো করেছি এভাবেই করতে হবে এর কোনো মানে নাই, অন্যভাবেও করা যেতে পারে। এখন এই মোটামুটিভাবে এই হলো পদ্ধতি। তো সর্বশেষ আমি অনুরূপ কিছু হোমওয়ার্ক দিচ্ছি। তো আমার দেখানো সমস্যাগুলো করার পরে যদি হোমওয়ার্কগুলো করতে পারো তাহলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে কোনো নির্ণায়ক সম্পর্কিত যে কোনো সমস্যাই সমাধান করতে পারবে বলে আশা করি। হোমওয়ার্কের বিস্তারিত তোমরা পিডিএফ লেকচার থেকে দেখে নিবে। তো পরবর্তী লেকচারে আমরা নির্ণায়কের সাহায্যে কিভাবে সমীকরণ জোটের সমাধান করা যায় সেটি দেখব। তো পরবর্তী লেকচারে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি।